হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে এডিকুইটি প্যাটার্নের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এর আগের ভিডিওতে যে চ্যাপ্টারটা করছিলাম আমরা, তো 1 থেকে 15টা কোশ্চেন হয়েছিল। আজকে 16 থেকে শুরু করব। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, তোমর ও চৌহান বংশের শাসন আমলে দিল্লিতে প্রচলিত মুদ্রার নাম কী ছিল? তো তোমর ও চৌহান বংশের শাসনামলে দিল্লিতে প্রচলিত মুদ্রার নাম ছিল দেহলিওয়াল। অপশন বি। দ্বাদশ শতকে তোমর ও চৌহান বংশের শাসনামলে দিল্লিতে যে মুদ্রা চালু ছিল তা দেহলিওয়াল নামে পরিচিত ছিল। এগুলো ছিল বিলন মুদ্রা, রূপা ও তামার সংকর ধাতু, যেখানে নাগরী লিপিতে শাসকের নাম এবং প্রায় ষাঁড় ও অশ্বরোহীর চিত্র খোদাই থাকত। ইলতুৎমিশ পরবর্তীতে টঙ্কা ও জিতল চালু করার আগে উত্তর ভারতে দেহলিয়াই ছিল প্রচলিত মুদ্রা। দেহলিয়াল নামটি দিল্লি বা ঢিল্লিকা থেকে উৎপত্তি বোঝায়। ফিরোজ শাহ কোটলা দুর্গ, যা জিনদের আবাস নামেও পরিচিত, কোন সালে নির্মিত হয়? তো ফিরোজ শাহ কোটলা দুর্গ নির্মিত হয় 1354 সালে। অপশন বি। আর জিনদের আবাস, এই তথ্যটা মনে রাখবে, জিনদের আবাস কোন দুর্গকে বলা হয়? তো ফিরোজ শাহ কোটলা দুর্গ তৈরি হয়েছিল 1354। ফিরোজ শাহ তুগলক 1354 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ কোটলা দুর্গ এবং ফিরোজাবাদ নগরী নির্মাণ করেন। এটি যমুনা নদীর তীরে তার নতুন রাজধানী ছিল। এই দুর্গে টোপরা থেকে আনা অশোক স্তম্ভ এবং জামে মসজিদ অবস্থিত। স্থানীয় লোককথায় বিশ্বাস করা হয় যে দুর্গের ধ্বংসাবশেষে জিন বাস করে এবং আজও মানুষ সেখানে প্রার্থনা ও মানত করতে যায়। 1321 সালে গিয়াসুদ্দিন তুগলক তুগলকাবাদ প্রতিষ্ঠা করেন। কোন দিল্লি সুলতান সাধারণ বা নিম্ন পেশার মানুষদের উচ্চ প্রশাসনিক পদে নিয়োগ করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। অপশন এ। মোহাম্মদ বিন তুগলক সাধারণ বা নিম্ন পেশা যেমন মদ প্রস্তুতকারক, নাপিত, রাঁধুনি, মালি প্রভৃতি এই মানুষগুলো থেকে মানুষদের উচ্চ প্রশাসনিক পদে নিয়োগ করেছিলেন। সমসাময়িক ইতিহাসবিদ ছিলেন জিয়াউদ্দিন বরনী এই নিয়োগের সমালোচনা করেন, কারণ তিনি জন্মভিত্তিক অভিজাততন্ত্রে বিশ্বাসী ছিলেন। তবে আধুনিক ইতিহাসবিদরা মনে করেন তুগলক পুরনো তুর্কি অভিজাতদের একচেটিয়া ক্ষমতা ভাঙতে এবং যোগ্যতা ভিত্তিক প্রশাসন গড়ে তুলতে এই পদক্ষেপ নিয়েছিলেন। কুতুব মিনারের লাল বেলে পাথরের টাওয়ারের ভিত্তিতে ব্যাস কত মিটার? তো এটা অ্যান্সার হচ্ছে 14.32 মিটার। অপশন এ। কুতুব মিনারের ভিত্তির ব্যাস প্রায় 14.32 মিটার, প্রায় 14.3 মিটার ধরা হয়। ঠিক আছে। উপরের দিকে এটি সরু হয়ে প্রায় 2.75 মিটার হয়ে যায়। এই সরু হয়ে যাওয়া নকশা মিনারটিকে স্থিতিশীলতা উচ্চতা প্রদান করে। এটি নির্মাণ শুরু করেন এখানে নামটা উল্টা কুতুবুদ্দিন আইবক আর কি। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবক লেখা আছে এবং সম্পূর্ণ করেন ইলতুৎমিশ। পরবর্তীতে ফিরোজ শাহ তুগলক ও সিকান্দার লোদি সংস্কার করেন। এর উচ্চতা প্রায় 73 মিটার। এটি বিশ্বের সর্বোচ্চ ইটের মিনার এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ত্রয়োদশ ও চতুর্দশ শতকে পাঞ্জাবে কোন উপজাতি অত্যন্ত প্রভাবশালী ছিল? তো পাঞ্জাবে ওই সময় খোখর উপজাতি খুব প্রভাবশালী ছিল। অপশন এ খোখর। খোখর এবং গাখর উপজাতি ত্রয়োদশ ও চতুর্দশ শতকে পাঞ্জাব অঞ্চলে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী ছিল। তারা প্রায় দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করত। দিল্লি সুলতানাত যুগে ফার্সি ভাষায় বান্দাগান কাদের বলা হতো? তো বান্দাগান বলা হতো সুলতানের ক্রয়কৃত সামরিক দাসগুলোকে বান্দাগান বলা হতো। দিল্লি সুলতানের যুগে বিশেষত ইলবারি তুর্কিদের সময় সামরিক পরিষেবার জন্য কোনো কেনা বিশেষ দাসদের ফার্সি ভাষায় বান্দাগান, এক বচনে বান্দা বলা হতো। বান্দাগানি খাস ছিল রাজদাস।
কোন সমসাময়িক ইতিহাসবিদ স্বীকার করেছিলেন যে রাজিয়া সুলতানা তার ভাইদের তুলনায় অধিক যোগ্য ছিলেন? তো এটা অ্যান্সার হচ্ছে মিনহাজ সিরাজ, অপশন এ। মিনহাজ সিরাজ, যিনি তাবাকাতে নাসিরি গ্রন্থের রচয়িতা এবং দাস বংশের সমসাময়িক ইতিহাসবিদ ছিলেন, লিখেছিলেন যে রাজিয়া সুলতান একজন শাসকের সব গুণাবলী ধারণ করতেন এবং তার সকল ভাইদের চেয়ে অধিক যোগ্য ও দক্ষ ছিলেন। তুঘলক বংশের পর 1526 সাল পর্যন্ত আগ্রায় কোন দুই বংশ শাসন করেছিল? তো তুঘলক বংশের পর যে দুই বংশ শাসন করেছিল সেটা হচ্ছে সৈয়দ বংশ এবং লোদি বংশ। লোদি বংশ হয়ে সুলতানি যুগ শেষ হয়ে যায়, এরপরে মুঘল যুগ শুরু হয়, তাই তো। তো তৈমুরের 1398 সালের আক্রমণের পর তুঘলক বংশের পতন ঘটে। এরপর দিল্লি সুলতানাত শাসন করে সৈয়দ বংশ 1414 থেকে 1451 এবং পরে লোদি বংশ 1451 থেকে 1526। এবার লোদি বংশের বিশেষত সিকান্দার লোদি রাজধানী আগ্রা স্থানান্তর করেন। অতএব তুঘলকদের পর সৈয়দ লোদি বংশই 1526 সালে মুঘল বিজয়ের পূর্ব পর্যন্ত শাসন করেন। অর্থাৎ 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়ে বাবর জয়লাভ করে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। কোন দিল্লি সুলতান তার বাজার সংস্কারের জন্য পরিচিত ছিলেন? তো বাজার সংস্কার নীতি যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি, অপশন সি। আলাউদ্দিন খিলজি তার ব্যাপক বাজার সংস্কার দাম নিয়ন্ত্রণ নীতির জন্য বিখ্যাত। তিনি দিল্লিতে 3টি প্রধান বাজার স্থাপন করেন: শস্যের বাজার, বস্ত্র মূল্যবান সামগ্রীর বাজার আর ঘোড়া, দাস ও পশুর বাজার। তিনি শাহানে মন্ডি নামে এক বিশেষ কর্মকর্তা নিয়োগ করেন, যিনি বাজার নিয়ন্ত্রণ নিশ্চিত করতেন। এই সংস্কারের মূল উদ্দেশ্য ছিল মঙ্গল আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা বজায় রাখতে কম বেতনে একটি বৃহৎ স্থায়ী সেনাবাহিনী রক্ষা করা। দিল্লি সুলতানিতে মুক্তিদের তাদের নিযুক্ত ইক্তা অঞ্চলে প্রধান দায়িত্ব কী ছিল? তো ইক্তা অঞ্চল যেটা ছিল সেখানে যে দায়িত্বে থাকতো তাকে মুক্তি বলা হতো এবং তার দায়িত্ব কী ছিল এখানে কোশ্চিন, ঠিক আছে। তো তাদের দায়িত্ব ছিল সামরিক অভিযান পরিচালনা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা। মুক্তি বা ইক্তাদার বা ওয়ালি বলা হয় ছিলেন ইক্তা বা ভূমি বরাদ্দের অধিকারী। দিল্লি সুলতানাতে তাদের প্রধান দায়িত্ব ছিল দুইটি: নিজ অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা। 2 নম্বর হচ্ছে রাজস্ব সংগ্রহ করে সৈন্যদের বেতন প্রদান করা এবং উদ্ধৃত অর্থ ফওয়াজিল সুলতানের কাছে পাঠানো। মঙ্গল আক্রমণের কারণে দিল্লিতে বৃহৎ স্থায়ী সেনাবাহিনী সংগঠিত করেছিলেন কোন শাসকগণ, যা একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছিল? তো এখানে অপশন রয়েছে আলাউদ্দিন খিলজি আর মোহাম্মদ বিন তুঘলক। তো এখানে অ্যান্সার দুটোই হবে, আলাউদ্দিন খিলজি এবং মোহাম্মদ বিন তুঘলক, অর্থাৎ অপশন সি হচ্ছে অ্যান্সার। উভয় বক্তব্য সঠিক। আলাউদ্দিন খিলজি এবং মোহাম্মদ বিন তুঘলক দুজনেই মঙ্গলদের মোকাবিলায় বিশাল স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন। 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানের একমাত্র নারী শাসক কে ছিলেন? এটা তো আমরা এর আগে পড়লাম, ইলতুৎমিশের মেয়ে রাজিয়া সুলতানা। তো রাজিয়া সুলতানা বা রাজিয়া আল দিন ছিলেন দিল্লির সিংহাসনে বসা একমাত্র নারী শাসক 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। তিনি পর্দা প্রথা ত্যাগ করে প্রকাশ্য দরবারে বিচার করতেন এবং নিজে সেনাবাহিনী পরিচালনা করতেন। তুর্কি অভিজাতদের ও চাহালগানি গোষ্ঠী বিদ্রোহের কারণে তার শাসনকাল সংক্ষিপ্ত হয়। দিল্লি সুলতানির শাসকদের শাসনকাল সম্পর্কে নিচের কোন যুগলটি সঠিক? গিয়াসুদ্দিন বলবান 1266 থেকে 1287, ফিরোজ শাহ তুঘলক 1351 থেকে 1388, দুটোই সঠিক এখানে। তো এখানে অ্যান্সার হবে অপশন সি। গিয়াসুদ্দিন বলবান 1266 সালে সিংহাসনে আরোহণ করেন এবং 1287 সাল পর্যন্ত শাসন করেন। ফিরোজ শাহ তুঘলক 1351 সালে সিংহাসনে বসেন এবং 1388 সাল পর্যন্ত শাসন করেন। তুঘলকাবাদ শহর কে নির্মাণ করেছিলেন? তো তুঘলকাবাদ শহর নির্মাণ করেছিলেন গিয়াসুদ্দিন তুঘলক, অপশন ডি।
গিয়াসউদ্দিন তুগলক তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং 1321 থেকে 1325 খ্রিস্টাব্দের মধ্যে দিল্লিতে সুরক্ষিত নগরী তুঘলকাবাদ ফোর্ট নির্মাণ করেন। এটি দিল্লির তৃতীয় মধ্যযুগীয় শহর ছিল। মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য এটি নির্মিত হয়। সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার অভিশাপ সংক্রান্ত একটি কিংবদন্তিও প্রচলিত আছে। কোন সুলতান বানজারাদের ব্যবহার করে শস্য শহরের বাজারে পরিবহন করতেন? তো অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খিলজি। বাজারের সঙ্গেই যুক্ত হচ্ছে আলাউদ্দিন খিলজি। তো আলাউদ্দিন খিলজি বানজারা বা যাযাবর ব্যবসায়ী সম্প্রদায়দের ব্যবহার করে গ্রামাঞ্চল থেকে দিল্লির বাজারে খাদ্যশস্য পরিবহন করতেন। এটি তার বাজার নিয়ন্ত্রণ নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যাতে সেনাবাহিনী ও সাধারণ মানুষের জন্য সস্তায় খাদ্য সরবরাহ নিশ্চিত করা যায়। নিচের কোন রাজবংশটি মাত্র 15 বছর ভারত শাসন করেছিল? সুর, খিলজি, তুগলক, লোদি। তো অ্যান্সার হচ্ছে সুর বংশ। সুর বংশ শেরশাহ সুরি প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা মাত্র 15 বছর রাজত্ব করেছিল। সুর এম্পায়ার, সুর বংশ, যা শেরশাহ সুরি প্রতিষ্ঠা করেন, প্রায় 15 বছর 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ উত্তর ভারত শাসন করেন। এটি মুঘল সাম্রাজ্যের দুই পর্যায়ে অর্থাৎ হুমায়ুন শাসনকাল, মধ্যবর্তী আফগান শাসনকাল ছিল। যদিও শাসনকাল স্বল্প ছিল, শেরশাহের প্রশাসনিক সংস্থা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো। থ্যাংক ইউ।